প্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো সড়কে নৈরাজ্য, কারণ ও করণীয়। প্রিয় দর্শক, এই বিষয়ে কথা বলবার জন্য তিনজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন ডক্টর আতর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী, আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে আছেন ডক্টর জিয়া রহমান, অধ্যাপক, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত। আছেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা প্রশ্ন করতে পারেন, মতামত দিতে পারেন, তর্ক তুলতে পারেন। আমরা আলোচনায় যাব। প্রথমে প্রিন্স ভাই, আপনি যদি বলেন, এই যে সড়কে দুর্ঘটনা নিয়ে 5 দিন ধরেই আমাদের শিশু যারা শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় ছিলেন এবং দূরপাল্লার বাসগুলো যাচ্ছে না, আসছে না, সব মিলে একটা নৈরাজ্যকর অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম। তো বলা হচ্ছে শিক্ষার্থীরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে সড়কে কিভাবে চলছে। আসলে সচিব থেকে মন্ত্রী সবার গাড়ি চেক করা হচ্ছে এবং সেখানে লাইসেন্স মিলছে না, ফিটনেস মিলছে না, পুলিশের গাড়িও এখান থেকে বাদ করছে না। তো কিভাবে ব্যাখ্যা করুন আপনি ব্যাপারটা? ধন্যবাদ আপনাদেরকে। আসলে আপনার এই অনুষ্ঠানের শুরুতে আমার মনে হচ্ছিল যে আপনি শেষ করেন একটা কথা দিয়ে, যে প্রশ্নহীন সমাজ আর তর্কহীন সমাজ একটা মৃত সমাজ, এইভাবে চলতে পারে না। তা আমার কাছে মনে হচ্ছিল আপনার এখানে এসেই যে আমাদের কিশোররা সেই প্রশ্ন করে এবং তর্ক তুলে আমাদেরকে দেখিয়ে দিল যে আমাদের সমাজটা যেন একটা মৃত সমাজ ছিল। আমার কাছে এমনই মনে হয়। কারণ আমরা নৈরাজ্যর কথা বলি, বক্তৃতা করি, স্যাররা ক্লাসে পড়ান, বলেন, কিন্তু নৈরাজ্য কোথায় পৌঁছেছে? শুধু হত্যাকাণ্ড না, একেবারে বিচারপতি থেকে শুরু করে যেটা দেখলাম আমাদের মন্ত্রী মহোদয় এখানে দুদক, তারপরে কি বলে চলাচলকারী পুলিশ, তারপরে মানুষ তো সাধারণ মানুষ তো আছেই, সাধারণ মানুষের নামে অধিকাংশের তারা হচ্ছে এই ধরনের একটা বেআইনি কার্যক্রমের মধ্যে তারা জড়িত। মিনিমাম কোনো নিয়ম নীতির বালাই নাই। তো এইটা হচ্ছে পুরো সমাজ ব্যবস্থা যে অব্যবস্থাপনার মধ্যে আছে তারই একটা চিত্র আমাদের চলে আসছে। আমার বিবেচনায় যে বড় দুটি ঘটনা, একটা হচ্ছে যে এটি আমরা আরেকবার দেখার সুযোগ পেলাম, আর একটা হচ্ছে যে কিশোর প্রজন্ম যাদেরকে আমরা অনেক সময় এইভাবে হয়তো অভিহিত করতাম যে বর্তমান বাস্তবতায় যে তারা যেন ঘরের মধ্যে ঢুকে ফেসবুক, ওর বাইরে যেন কিছু জানে না, মানবিকতা জানে না, দেশ দুনিয়া সম্পর্কে কোনো খবর রাখে না। কিন্তু আমরা দেখলাম নতুন ঘটনা, নতুন একটা অভ্যুত্থান, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যেই দেশকে রক্ষার কাজটা করতে পারে সেই কথাটা বলল। যে স্লোগানটা আমরা অনেক সময় তুলি না, তারা কিন্তু এইরকমও তুলল। যে স্লোগান, যে তুমি যদি কোনো কি বলে, যে আমি অ্যাকুরেট শব্দটা ভুলে গেছি, যে বলল যে তুমি যদি প্রশ্ন ঠিক মতো না করো, যে তাহলে যে সমাজটা হবে সেইটা হচ্ছে অন্য ধরনের সমাজ। কিন্তু তুমি যদি নিজেকে প্রথমে যদি তুমি, আচ্ছা এটাই, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তুমি বাংলাদেশ। এই কথাটা কিন্তু তাদের এই স্লোগানের মধ্য দিয়ে আসলে, এবং আমরা দেখলাম কচি হাতে লেখার মধ্যে এই জায়গাটা, এটাই হচ্ছে কবে বিবেক জাগবে, কবে বিবেক। এই ধরনের অসংখ্য স্লোগান, যেটাকে আমরা বলতে পারি রাজপথে কিশোররা নতুন নতুন কাব্য রচনা করলো, যে কাব্যের মধ্যে মানবিকতা আছে, বাংলাদেশ আছে, তারা বলছে উই ওয়ান্ট জাস্টিস, হ্যাঁ, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার স্বপ্নের কথা আছে এই জায়গাটায়। এখন এটি একটি দিক, আর একটা দিক হচ্ছে যেটাকে আবার এইটাকে আমরা জেনারেলাইজ করে যদি সব জায়গায় নিয়ে যাই তাহলে আমার ব্যক্তিগত বিবেচনা আবার কারেক্ট হবে না। সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমাদের সড়কে যে নৈরাজ্য চলছে, এই নৈরাজ্যের বিরুদ্ধে একটা করণীয় আমাদেরকে অবশ্যই এখনই করতে হবে, সেইটা যেমন দেখালো, এবং একটা ভালো সড়ক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এই জায়গাটা তারা নিয়ে আসছে বলে আমার কাছে মনে হয়। কিন্তু আমার দুঃখটা আমি বলতে পারি, সেটা হচ্ছে কি, আপনি দেখবেন আমাদের এই কিশোররা যে 9 দফা দিয়েছে তার স্পিড কিন্তু তাই, কিন্তু আমরা অনেক সময় 9 দফা মেনে নিচ্ছি বলেই 9 দফার কোথায় স্পিড ব্রেকার অমুক টমুক করতে হবে এই জায়গাটা বলছে, ওটা অবশ্যই করতে হবে, কিন্তু ওইটা কিন্তু প্রধান বিষয় না। একটা হচ্ছে, আমি মাত্র 2টা কথা এখন এই পর্বে তুলে ধরি, যে একটা হচ্ছে এই ধরনের নৈরাজ্য যারা করে তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে ব্যবস্থা গ্রহণ করবেন যাদেরকে দিয়ে, ভূত তো সেখানে আমাদের মন্ত্রী, তিনি পরিবহন শ্রমিকেরও নেতা, আর এখন নতুন আবিষ্কার তারা করেছেন মালিক এবং শ্রমিক ঐক্য। আরেকজন মন্ত্রী, তিনি মালিকেরও নেতা, আর একদিকে মন্ত্রী, তিনি যে শপথ নেন মন্ত্রী হলে যে তিনি রাগ বিরাগের বশবর্তী এটা করিবেন, সেটা তারা পারেন না, তারা ওই স্বার্থ রক্ষা করেন। যার জন্য স্লোগান উঠেছে, যদি আগে কিছু করতে হয় তাদেরকে পদত্যাগ করতে হবে, আর পদত্যাগ না করলে সরকারের উচিত তাদেরকে অপসারণ করা।
এই কাজটা করার মধ্য দিয়ে আপনাকে করতে হবে। না, কিন্তু মন্ত্রী মহোদয় বলেছেন যে শিক্ষার্থীরা যারা 9 দফা তার মধ্যে তার পদত্যাগের ব্যাপারটি নেই, এটা বিএনপির পক্ষ থেকে বরং তার পদত্যাগ চাওয়া হয়েছে। আমি এই জন্য বললাম মির্জা ফখরুল তার পদত্যাগ চেয়েছেন না, কিন্তু আমি এই জন্য কথাটা বললাম যে ওনার স্পিডটা সরকার বলছে আন্দোলনের মধ্যে শিবির ঢুকে গেছে। না, ওটা ওই আলোচনা আমি এখনই ঢুকতেই চাই না। আগে ধরেন আমরা আগে আলোচনা করি করণীয় কি, পরে কে ঢুকছে না ঢুকছে যে তো আলোচনার মধ্যে আমি তো ঢুকে পড়লাম। জিয়া ভাই একটু পরে ঢুকবেন, তারপর স্যার ঢুকবেন, আপনি ঢুকছেন, সুতরাং ওইটা আলোচনা করে লাভ নেই। কিন্তু আমি বলছি হ্যাঁ, কথা ওনারা যদি বলেন যে অঙ্ক বলবেন এটা ভুল করবেন। প্রথমে যখন শিক্ষার্থীরা দাবি করেছে আমি দেখেছি 9 দফা ভালো করে পড়েছি। 2 নম্বর দাবি হচ্ছে ওনাকে যে কথা প্রত্যাহার করতে হবে, ক্ষমা চাইতে হবে। কিন্তু আমি বলছি শিক্ষার্থীদের দোষের ব্যাপার না, স্পিডটা কি? স্পিড হচ্ছে আপনি ওইখানে থাকলে আপনি অ্যাকচুয়ালি তাদেরই স্বার্থ রক্ষা করবেন, মন্ত্রী হিসাবে আপনি জনগণের স্বার্থ রক্ষা করতে পারবেন না। এই একটা জিনিস। আমার 2 নম্বর বক্তব্য হচ্ছে আপনি শ্রমিকের কথা না বললেই নয়। এইটা তো কিন্তু শ্রমিকের সাথে আমাদের বিরোধ ঘটানোর কোনো কারণ নাই। কারণ যে মেয়েটি মারা গেছে তার বাবা কিন্তু ড্রাইভার, শ্রমিক। গতকাল এই চেয়ারে বসে আছে, এখানে বসেছিলেন। সুতরাং শ্রমিকের সাথে কনফ্লিক্ট করার কোনো কারণ নেই। আপনি বলেন পৃথিবীর কোথায় আবিষ্কার আছে মালিক শ্রমিক ঐক্য? মালিক তার স্বার্থ রক্ষা করবে, শ্রমিক তার স্বার্থ রক্ষা করবে। শ্রমিক তার দাবি করবে, তার মজুরির দাবি, শ্রমঘণ্টার কমানোর দাবি, আরো উন্নততর জীবনের দাবি। এইটাই আপনি এই যে দেখুন, আমি এই কথাটা বলি যে কদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই শ্রমিকদের কাজের জন্য কতগুলো নির্দেশনা দিয়েছেন, খুবই কারেক্ট। কিন্তু আপনি দেখেন ওইটা নিয়ে আর কোনো কথা আছে? আমাদের যদি একটা ভালো শ্রমিক ইউনিয়ন থাকতো তাহলে তারা তো বলতে পারতো যে মাননীয় প্রধানমন্ত্রী ওটা বাস্তবায়ন হোক, কিন্তু এই শ্রমিকদের কথা নেই। আপনি যান গুলিস্তান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মালিক শ্রমিক ঐক্যের নামে কি হয়, ওইখানে শ্রমিক প্রতিনিধি পাবেন না। লোকাল যারা ক্ষমতাসীন তাদের দেখবেন যে তরুণ ক্যাডার বাহিনী নামধারী, এখন ক্যাডার তো অন্যভাবে ব্যবহৃত হয়, তাদেরই রাজত্ব কায়েম করছে। সুতরাং এই জায়গা দিয়ে হবে না। আরেকটা হচ্ছে যে আপনি সড়কে যে নৈরাজ্যজনক, তার মধ্যে অনেক কথা বলা যায়। আমি অন্য জায়গায় না বলে ঢাকার একটা কথা বলি, শুধু বলি, এই জায়গায় না হলে সমাধান হবে না। সেটা হচ্ছে কি, ঢাকায় যে বাসগুলো চলাচল করে, যে অশুভ প্রতিযোগিতা, যে কারণে দেখলেন যে একই কোম্পানির মালিক কিছু প্যাসেঞ্জার নেওয়ার জন্য তাদের নজর কিন্তু রাস্তা ভালোভাবে চলবে তা না, কারণ তারা এটাকে লিজ নিয়ে এমনভাবে করে, মালিক তাদের ঠিকমতো নিয়োগপত্রও দেয় না, তাদের মান্থলি বেতন নাই, তারা যে আয় করবে তার উপরই তার নিজের টার্গেট ধরে দেয়। যে কারণে একই কোম্পানির বাস কিন্তু প্রতিযোগিতা করছে কে কত বেশি দিতে পারে। তা আপনাকে তো তার থেকে যদি উত্তরণ না ঘটাতে পারেন এবং সেখানে ফিরে যান, আমি আবার কোট করেই বলি যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন এদের এই ঘন্টা হবে না, ঢাকা শহরে 5 ঘন্টা না, আপনি যদি বাড়ানো, কিন্তু আগে করতে হবে প্রস্তাব আছে প্রধানমন্ত্রীর সুপারিশে, নিয়োগপত্র নিশ্চিত করতে হবে, তাকে মাসিক বেতনের হিসাবে করতে হবে, এবং ঢাকা শহরকে 5 ঘন্টার বেশি কোনো চালক চালাতে পারবে না, প্রধানমন্ত্রী সেই প্রস্তাবের মধ্যে আছে। আমি বলছি যে ওইটাকে যাতে বাস্তবায়ন হয় এবং ঢাকা সিটির এই বাসগুলো এই ধরনের সরকারের নিয়ন্ত্রণে, এই ধরনের কোম্পানির আন্ডারে, মানে এখন প্রচলিত যে কোম্পানি তা না, সবার মধ্যে এনে আপনি একেবারে সে নিয়ম শৃঙ্খলা মতো চলবে এবং অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে আসবো ডক্টর আতাউর রহমান, আপনি যদি বলেন যে আরো একটু বড় প্রেক্ষাপটে দেখতে পারি কিনা, যেহেতু আপনি একজন রাষ্ট্রবিজ্ঞানী, এই যে সড়কে যে সুশাসনের অভাব কেন হলো আসলে, বৃহত্তর প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি। না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি ওনার একটা কথা যে শুরু করি, উনি একটা খুব সুন্দর, আপনিও যেটা শুরু করছেন, নৈরাজ্য, আমরা বলি অ্যানার্কি। সো দের ইজ এ ফেমাস বুক অ্যানার্কিক সোসাইটি, ইউ সি। এবং প্ল্যাটো বহুদিন আগে বলেছিলেন যে অ্যানার্কি হচ্ছে যদি সোসাইটি এরকম বিশৃঙ্খল হয়, সমাজ যখন বিশৃঙ্খল হয়, ইটস আওয়ার প্রিজম, ইটস এ কাইন্ড অফ একটা আয়না, এর মধ্যে আমি সবাইকে দেখতে পাই। একটা বিশৃঙ্খল সমাজে আমাদের প্রত্যেক কোথায় কে কোথায় আছে। সুতরাং এখন যদি দেখি যে আমরা কে কোথায় আছি, কেন এই সমাজ এইভাবে আসলো, আমরা তো একটা উন্নয়নশীল দেশের দিকে চলছি, এর মধ্যে তো কোনো ভুল নেই। কিন্তু আমরা একটা হচ্ছে, আপনি যদি গণতন্ত্র, আমরা বলছি যে গণতান্ত্রিক একটা অভিযাত্রা চলছে, বা আমরা ইলেকশন বা নির্বাচন চেষ্টা করছি। আরেকটা বলছে যে আমরা সুশাসন করছি কিনা, এটা একটা আপনার প্রশ্ন উঠাতে পারেন, যে অ্যানার্কিক সোসাইটির ফার্স্ট প্রিকন্ডিশন ও সুশাসন। এখন আমরা এটা এত ব্রড করে ফেলছি সুশাসনটা, আসলে আমি সোজা কথা যদি বুঝি, সেটা যে শাসন বা আমাদের যে অথরিটি বা পাওয়ার, যেটাকে আমরা স্টেট বলি, সেটার অ্যাকাউন্টেবিলিটি কতটুকু। একটা হচ্ছে আমরা অনেক সময় বেশি জোর দিই যে ক্যাপাসিটি কতটুকু, আরেকটা হচ্ছে যে হোয়েদার দে আর অ্যাকাউন্টেবল। অ্যাকাউন্টেবিলিটি কিন্তু প্রত্যেক স্তরেই থাকতে হবে, এবং একটা ড্রাইভারেরও একটা অ্যাকাউন্টেবিলিটি আছে, আবার প্রধানমন্ত্রীরও অ্যাকাউন্টেবিলিটি আছে। তো সুতরাং এই অ্যাকাউন্টেবিলিটি যে একটা, এটা যদি সব ক্ষেত্রে থাকতো, তাহলে কিন্তু এই আমরা রাস্তায়
দেখতে পেতাম না। সুতরাং আমি মনে করি যে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ লেভেলে যেরকম একটা অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতার প্রসেস তৈরি করতে হবে, এবং পুলিশ বাহিনী বলেন বা আমরা শিক্ষক বলি, প্রত্যেকেরই একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। কারণ আপনি শুধু একজন অ্যাকাউন্টেবিলিটি মেনটেন করতে পারবে না। এখন পরিবহন খাত উনি যেটা বললেন যে সবচেয়ে প্রফিটেবল একটা খাত হয়ে গেছে। সুতরাং একটা হচ্ছে যে এখানে কোনো অ্যাকাউন্টেবিলিটি কেন, আপনি এটাই তো বলছেন। দুটো কারণ আমি বলতে পারি। একটা হচ্ছে এইখানে টাকা পয়সা খুব বেশি, স্বার্থ, প্রত্যেকেই চাচ্ছে এখানে একটা এক্সটোরশন, একটা কিছু নিয়ে নিতে। সুতরাং এখানে অনেক পার্টনার্স আপনি দেখবেন, ইনফর্মাল, ফর্মাল। দেয়ার ইজ এ বিগ স্টাডি ফ্রম আমেরিকান স্কলার, ওরা বলছে যে বাংলাদেশে চাঁদাবাজি করে রাস্তায় যে টাকা উঠে, বিভিন্ন, আমি চাঁদাবাজি শুধু বলছি না যে শুধু মাস্তানরা করলো বা পার্টি লোকরা করলো বা পুলিশ করলো, তা না, সবাই চাঁদাবাজি, বিভিন্নভাবে চাঁদাবাজি হচ্ছে। এবং এটা বলছে যে এটা দিয়ে পদ্মা সেতুর 3টে পদ্মা সেতু করা যাবে। সুতরাং সেই মধ্যে বছরে যে চাঁদাবাজি হয়, সুতরাং এইখানে স্টেক হোল্ডার্স কিন্তু অনেক, এত সহজে এই সমস্যার সমাধান হবে না। সুতরাং এই জন্য আমি একটা বলি যে এটা একটা কনসেন্ট্রেটেড বিজনেস ইন্টারেস্ট এখানে গ্রো করে গেছে। আর সেকেন্ড হচ্ছে যেটা বললাম যে মানুষ কি দেখে, দেখে যে একটা হলো রোল মডেল দেখে, আরেকটা হচ্ছে স্ট্রাকচারটা কি, মানে কাঠামো কি। রাষ্ট্রের কাঠামোতেই কোনো জবাবদিহিতা নাই, ফ্রি ফর অল, যার ক্ষমতা আছে সেই সব করে ফেলছে। সুতরাং ওই যে আমি বলছি যে অ্যানার্কিক্যাল সোসাইটি যে সিনড্রোম, আমি বলছি না এইখানে আইন কার কাছে, যে যেমন এই জন্য এই যে ছাত্রছাত্রীরা বলছে যে বিচার, আমরা এই জন্য বারবার বলছি যে একটা জাস্ট সোসাইটি তৈরি করতে গেলে ফেয়ারনেস অ্যান্ড জাস্টিস তৈরি করতেই হবে। সেটা দেখতেছে এই যে ইয়াঙ্গার জেনারেশন, তারা কি দেখছে সামনে, যে নির্বাচন যেমনি ইচ্ছে করে নিয়ে নিতে পারি, টাকা পয়সা যে যেমনি দুর্নীতি করে নিয়ে নিতে পারছে। আপনি ক্ষমতায় যেখানে আসেন কমপ্লিট ইউ আর ইউজিং দ্যাট, মানে সুশাসন না থাকলে বরং সুবিধা, যে বলা হয় মিস গভর্নেন্স হচ্ছে খুব প্রফিটেবল। এক্স্যাক্টলি সেই জায়গাটা হতে বাংলাদেশে অনেকেই বলছে যে আমি বহুদিন আগে একবার একটা বড় ওই প্যারিস ক্লাবের একটা মিটিংয়ে, এটা তো ফেমাস ক্লাব অফ রোম, তো ওখানে আমি বলছিলাম যে ওয়ার ইজ সো ব্যাড, তো একজন বলল যে ওয়ার ইজ সো প্রফিটেবল টু দ্য বিজনেস পিপল, টু দ্য কর্পোরেট গ্রুপস, কারণ তারা অনেক। সুতরাং এইখানে কেউ তো লাভবান হচ্ছে। তো সুতরাং এই সমস্যাটা এখন সমাধান করা, বিশেষ করে আমরা উনি যেটা বললেন যে একটা অ্যাকুমুলেটিভ এমনভাবে হয়ে গেছে, একটা কনসেন্ট্রেশন অফ ইন্টারেস্ট এমন হয়েছে, এটাকে ভেঙে, এই সিন্ডিকেটকে ভেঙে এবং রাষ্ট্র এবং মানুষকে একটা নতুন পথে নেওয়া যাওয়া খুব সহজ ব্যাপার না আসলে। জি, ডক্টর জিয়া রহমান, দুজনের বক্তব্য আপনি শুনেছেন। ধন্যবাদ। আমার কাছে আমি দুটো জিনিস বলছি। আমি প্রিন্স ভাই যে প্রথমে যে শুরু করেছেন, আমি মনে করি সেই জায়গায় আমাদের আসলে শস্যের মধ্যে ভূত আছে। কারণ আমাদের যে এই যে সমাজ ব্যবস্থা এবং এই যে রাষ্ট্র ব্যবস্থা, ঐতিহাসিকভাবেই এর মধ্যে এত সব মিসম্যানেজমেন্ট, এত সব দুর্বলতা আছে যে আসলে আমরা কোনো একটা ঘটনা ঘটলে আমরা টকশো করি, আমরা মনে হয় যেন এটা কত বড় ঘটনা, কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা এর মধ্যে দিয়েই পার করছি এবং করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আপনি বুড়িগঙ্গায় যান, পৃথিবীর এই ধরনের পানি কোথাও আপনি পাবেন কিনা আমি জানি না, এর মধ্যেই আমরা আনন্দ করছি, ফুর্তি করছি। কিন্তু হঠাৎ কোনো ধরনের যদি এখান থেকে হয়তো একটা মহামারীর ঘটনা ঘটবে, তখন আমরা এসে আলোচনা শুরু করব। এই যে যানজট, আপনি দেখেন মানে ঘন্টার পর ঘন্টা এখানে সাধারণ মানুষের যে ভোগান্তি হয়, আমরা খুব সিরিয়াসলি কতটুকু দেখি। আপনি গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা দীর্ঘ সময় আপনি দেখেছেন যে একটা মানে রানা প্লাজার মতো এই ধরনের ঘটনা ঘটার পরে কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে এক ধরনের আমি বলবো যে ডিসিপ্লিন এসছে। পুরোপুরি আসছে কিনা জানি না, কারণ বিভিন্ন দৃষ্টিভঙ্গির থেকে দেখা যায়। তো সড়কে সেটা আমরা আশা করতে পারি কিনা আমি বলছি যে একইভাবে আপনি জানেন কিনা, আপনি পুলিশ ঘুষ দেয়, আপনি এটা প্রাতিষ্ঠানিকভাবে ঘুষ দেয়, আপনি এটা কল্পনা করতে পারেন। রাষ্ট্রের প্রতিষ্ঠান, আমি জেনে বলছি আপনাকে যে রাষ্ট্রের প্রতিষ্ঠান তাকে ঘুষ দিয়ে তার টাকা উত্তোলন করতে হয়। এই ঘটনা আমি প্রত্যক্ষদর্শী এবং আমাকেও রিসার্চ করতে যে আমি এটা দেখেছি। তার মানে হচ্ছে এই জিনিসগুলো একেবারে, এবং এই যে রাস্তাঘাটের যে বাসগুলো আপনি দেখেন চলে, এই বাসগুলোর চেহারা দেখে আপনার কি মনে হয় যেগুলোর মধ্যে মানে
বসার যোগ্য, এটা এটা এর মধ্যে কোনো ফিটনেস, সবগুলোর বাইরে তো কুকুরের লোম ওঠার মতো ঘষা খাওয়া বা তার মানে হচ্ছে কি যে আমরা এগুলোতে দীর্ঘদিন এভাবে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এখন এই রাষ্ট্র যেহেতু ঐতিহাসিক চরিত্র, গণতান্ত্রিক চরিত্র নাই, যেটা আমি বারবারই বলি, হামজা আলাবির সেই ওভার ডেভেলপড স্টেট, সেই অ্যাপারেটাস এত পাওয়ারফুল যে তাদের কোনো জবাবদিহিতা নাই। ফলে পুলিশের কথা বলেন আলাদাভাবে, আপনার ব্যুরোক্রেসির কথা বলেন, সব জায়গায় জনগণের কোনো ঠিক ওইভাবে ঠিক একইভাবে আমাদের এখানে যেটা বড় সিভিল সোসাইটি, যেটা গ্রামশিয়াল যে সিভিল সোসাইটি, সেটা যেহেতু ডেভেলপ করেনি, ফলে একে যে একটা প্রেশারাইজ করা, যেটা ইউনাইটেড স্টেটসে 60s আমরা দেখেছি একের পর এক যে নিউ সোশ্যাল মুভমেন্টগুলো ডেভেলপ করেছে, এটা কিন্তু মূলত সিভিল সোসাইটি এবং বিশেষ করে ছাত্ররাই কিন্তু 68-এ আমরা দেখেছি যে এগুলো কিন্তু সারা পৃথিবীতেও, এটা ইউরোপেও এটা ছড়িয়ে গেছে। এখন এরকমই একটা অবস্থা থেকে আমাদের ছাত্ররা যেহেতু একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে একটা আউটবাস্ট সৃষ্টি। এখানে আমি মনে করি যে আমাদের রাজনীতিবিদ তাদের প্রত্যেকের ক্ষমা চাওয়া উচিত। প্রিন্স ভাই এখানে আছেন, যে তারা কতটা এই মানুষের জনগণের ইস্যু নিয়ে ক্ষমতায় যাওয়া নিয়ে, আপনি দেখবেন রাজনীতিবিদরা সামাজিক যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে কত সিরিয়াসলি তারা আন্দোলন করেছে। তো এখন কথা হচ্ছে যে পলিটিশিয়ানরা করেনি, এখানে যে সিভিল সোসাইটি থাকার কথা, যেটা করো, এখানে সিভিল সোসাইটি আপনি দেখবেন কোনো না কোনোভাবে ডোনার এজেন্সির কাছে বন্দী হয়ে গেছে, কিংবা আপনি দেখবেন দুই পার্টির কাছে কোনো না কোনোভাবে বন্দী হয়েছে। ফলে জনগণের সাধারণ মানুষের যে উপকার করে সেই জায়গায় এটা কখনোই আসেনি। এখানে নৈরাজ্য, আপনার ফিটনেসের অভাব, এইভাবে যে মানে মানে কাউকে চালক বানিয়ে দেওয়া হচ্ছে, কল্পনা করা যায় টাকা দিলে যে কেউ লাইসেন্স পেতে পারে। এবং একই সাথে এই পরিবহন কত বছর ধরে আপনি যে নিয়ন্ত্রণ করে যে মাফিয়া শক্তি, আমরা জানি এক রেজিম আসে আর এক রেজিম যায়, কিন্তু এদের হাতে বন্দী। তো কাজে আমি মনে করি যে এটা একটা মানে আমি বলবো একটা মাইল ফলক, যে স্টুডেন্টরা যেটা করেছে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে প্রত্যেকটা স্টেক হোল্ডার যাদের করণীয় ছিল যে তোমরা এগুলোতে ব্যর্থ হয়েছো, আমরা এটা করে দেখালাম। তো এই জায়গাটা আমি মনে করি যে এই জায়গায় কিন্তু অনেক কিছু শেখার আছে। যেমন 111-এর সময়, আপনারা আমি বলি 111-এর সময় আপনি খেয়াল করে দেখছেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু পোর্শে রেখে গেছে, BMW রেখে গেছে। মানে কি, মানে হচ্ছে যে এই ধরনের ঘটনা আপনার সোসাইটির মধ্যে ছিল, আমরা কেউ এই ধাক্কাটা লেগেছে বলে আমরা যত্র দেখেছি যে গাড়ি এইভাবে পড়ে আছে। কিংবা ট্যাক্সের বিষয়টা আপনি খেয়াল করে দেখেন, যেভাবে একটা প্রেশারাইজ হয়ে একটা নতুন কালচার তৈরি হয়েছে। আমি মনে করি যে সেই জায়গায় সরকার কিন্তু এটাকে একটা পজিটিভলি নিতে পারে, যে এই জায়গাগুলোকে সিরিয়াসলি অ্যাড্রেস করে, যে আমরা, কারণ সরকার আমরা সবাই স্ট্যাগনেন্ট হয়ে গিয়েছিলাম, কেউ এটা করতে পারছে না, সবাই সবার কাছে জিম্মির মতো একটা, আমাদের জীবন যৌবন সবই তো সড়কে চলে যাচ্ছে। যে ফুয়েলের যে অপচয় হচ্ছে, এটা কিন্তু সংসারে ঝগড়া হচ্ছে, যে সাইকোলজিক্যাল ইমপ্যাক্ট ভয়ঙ্কর, মেজাজ তিরিক্ষি থাকছে, আমাদের মন খারাপ থাকছে, সবার বিষণ্ণতা তৈরি হচ্ছে। এই জায়গায় বলি যে সরকার কিন্তু এটাকে, যদি সরকারের মেশিনারিজ বা থিঙ্ক ট্যাঙ্ক থাকে, তারা কিন্তু এটা খুব পজিটিভলি নিত, কারণ তারা তো তাদের চাইলেও তারা পারবেন। এই যে একটা ধাক্কার মধ্যে আপনি আইজি প্রিজন সাহেব সেদিন গতকালকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, যে আমাকে প্রশংসা করেছেন, ওনার ড্রাইভারের লাইসেন্স দেখতে চেয়েছে, 3 জায়গায় দেখেছে। সো আলটিমেটলি এখানে কিন্তু সবাই সেই 111-এর যে খেয়াল করেন সেই চিত্রটা এসছে, যে পুলিশ অফিসার থেকে শুরু করে, জাস্টিস থেকে শুরু করে সাধারণ মানুষ সবাইকে কিন্তু লাইসেন্স, এবং দেখা যাচ্ছে যে ভয়ঙ্কর রকম চিত্র, যে বহু মানুষের লাইসেন্স নাই। তো আমি মনে করি এই জায়গাটা এদেরকে এই বিষয়টি ইউটিলাইজ করেই কিন্তু আমি মনে করি, কারণ আমাদের কাছে খুব বড় রকম অস্ত্র নাই, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পৃথিবীতে যত ধরনের পরিবর্তন এসছে, এই পরিবর্তনগুলো কিন্তু মূলত এই ধরনের মুভমেন্টের মধ্যে মানুষের অধিকারের যে ইয়েগুলো এসছে। এবং আমি ছাত্রদেরকে এই জায়গাটা আরেকটু বেশি ক্রেডিট দিই। দেখেন, আপনি নিকট অতীতে কয়েকটা মুভমেন্ট যদি আপনি খেয়াল করেন, আমরা শাহবাগের যে মুভমেন্টটা হয়েছে, সেই মুভমেন্টটা আমি মনে করি খুবই একটা কনসিয়াস লেভেল থেকে মুভমেন্টটা হয়েছে, খুবই সোসাইটি যারা খুবই সেন্সেবল, যারা খুব ম্যাচিওর, সেই জায়গা থেকে দেশপ্রেম আছে। কোটা আন্দোলনটা নিয়ে আমার নিজের অনেক প্রশ্ন আছে, কারণ এই ইস্যুটাকে আমার কাছে মনে হচ্ছে এটা জাস্টিসের অন্তর্ভুক্ত না, যে যত কথাই বলুক, কারণ একটা নিজের মানে অনেকটা সেলফিশনেস এবং সেই ব্যুরোক্রেসির মধ্যে ঢোকা, ফিলসফিক্যালি আমি এটার খুব এখানেও যারা এটাকে সরাসরি যুক্ত হয়ে গেছেন, এখানেও কিন্তু আমি বলি যে এই পলিটিক্যাল পার্টি বা যারা এই শক্তি আছে, তারাও খুব চিন্তা ভাবনা করে, যেখানে একটা আন্দোলন দেখছে তারা সেখানে যেভাবে কেউ সরকারকে ফেলে দেওয়ার আন্দোলন করছে, কেউ মনে করছে যে আমাদের পক্ষে এই জিনিসটি নিয়ে নিলাম, এরকম করে কোটা আন্দোলনও কিন্তু আমি দেখেছি, আমার কাছে মনে হয়েছে। কিন্তু এটা একেবারে কিন্তু আপনি যদি খেয়াল করে দেখেন, এখন নিঃস্বার্থ একটা আন্দোলন ছিল, যেখানে কিনা ছাত্রছাত্রীদের নিজের কোনো তাদের উপর চাওয়া সেটাও না, একেবারে ফিলান্থ্রপিক, একেবারে চ্যারিটেবল একটা
ঘটনা। তো কাজে আমি এই জায়গা থেকে আমি মনে করি যে আমরা যদি এটাকে অ্যাডহক ভিত্তিতে নিই, আমি মনে করি যে এই জায়গাটা থেকে আমাদের শেখার আছে। আমি এখানে এইগুলো আমি খুবই অবজার্ভ করেছি। আপনি দেখেন বড় বড় পলিটিক্যাল পার্টির যারা নেতা, তারাও কিন্তু খুব সিরিয়াস। আমি বলছি যে এই জায়গাটা তো উত্তরণ ঘটাতে হবে। তারা কিন্তু এখানে হয়তো কেউ কেউ সাপোর্ট দিয়েছে, কিন্তু কয়টা পলিটিক্যাল পার্টির মুখে শুনেছেন যে আমরা এগুলো সব মানে নিঃশেষ করে দেবো, আমরা এগুলো করব না, আমরা এগুলোকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা এটাকে আরো উন্নত করব, আমরা চালকদেরকে এইভাবে, এই ধরনের কথা কি আপনি শুনেছেন কারো কাছে? অর্থাৎ খুব সিরিয়াসলি কিন্তু তারা এগুলো থিঙ্ক করছে আমি মনে করি না। কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালো সুযোগ আছে, কারণ বাংলাদেশের আপনি যদি মানে আপনার উন্নয়নশীল দেশের দিকে যাচ্ছে, এই জায়গায় যদি জানেন, এটা কিন্তু একটা ডিমান্ডও তৈরি হয়েছে। এই যে ছাত্রছাত্রীরা এটা করেছে, এটা একটা এক ধরনের এই যে গ্লোবালাইজেশন চিলড্রেন আমরা বলি, যে তারা কিন্তু এই কানেক্টিভিটিটাও আছে তাদের কোনো না কোনোভাবে। সারা পৃথিবীতে আপনি দেখবেন এই জেনারেশন কিন্তু ওই ট্রেডিশনাল পলিটিক্স থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সারা পৃথিবীতে, এবং সেখানে তাদেরকে ভোটার করার জন্য নানা রকম ভোট কেন্দ্রেও তারা যেতে চায় না। বাংলাদেশেও কিন্তু এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, কিন্তু আমাদের মধ্যে এক ধরনের ভীতি ছিল, যেটা প্রিন্স ভাই কিছুটা বলেছেন, যে এই জেনারেশন যে অবসেসড হয়ে আছে টেকনোলজির মধ্যে, যেই আপনার ফেসবুকের মধ্যে, যেই আপনার মোবাইলের মধ্যে, এবং যথেষ্ট আমি বলবো যে সোশ্যাল ডিসঅর্গানাইজেশনের মধ্যে হয়ে গেছিল, ড্রাগসের মধ্যে ছিল, ড্রাগ এই সমস্ত জিনিসের মধ্যে চলে গিয়ে, সেই জায়গার থেকে আমি মনে করি এটা একটা অত্যন্ত ভালো সুযোগ। যারা এই সোসাইটি নিয়ে ভাবেন, যারা রাষ্ট্র নিয়ে ভাবেন, তাদের কিন্তু এই শক্তিটাকে একটা মোটিভেশনাল জায়গা থেকে হলেও আমি মনে করি এদেরকে নেশন বিল্ডিং এ ফিরিয়ে আনার জন্য, কারণ আমরা কিন্তু অনেক জায়গায় আক্ষেপ করেছি যে এই জেনারেশন কোথায় যাচ্ছে। অনেক ধন্যবাদ। আমি আপনার কাছে প্রিন্স ভাই যদি বলেন, আজকে সৈয়দ মজুর ইসলাম একটা কলাম লিখেছেন, বলছেন এরা হচ্ছে ভবিষ্যৎ চিৎকার করছে, ভবিষ্যৎ কথা বলছে। আমাদের যারা রাষ্ট্র চালায় তাদের উচিত ভবিষ্যৎকে শোনা। কতটা শুনবো আমরা আসলে? তারা তো আর কালকে উনি সেই রাস্তায় থাকবে আমরা আশা করতে পারি, তারা স্কুলে যাবে, তারা ক্লাসরুমে যাবে, শ্রেণীকক্ষে যাবে। তো কিভাবে রাষ্ট্র সরকার এই সড়কের নৈরাজ্য বন্ধ করতে পারে? আমি যেভাবে পলিটিক্যাল পার্টিগুলো সমালোচনা করেছেন, আমার খুবই ভ্যালিড আছে। খুবই মজুর ইসলাম স্যার যে কথা বলেছেন আমি শতভাগ মনে করি যে ওইটা যদি না করি, আমরা যে আকাঙ্ক্ষা ব্যক্ত করছি সেটা হবে না। এবং জিয়া ভাই যে কথাগুলো যে স্পিড বলেছেন, এই স্পিডকে আমি সমর্থন করি। এই জায়গায় করে আমি যেটা মনে করি, এটাই তো একটা বাংলাদেশে বড় সমস্যা, যে কোনো কিছু হলে আমরা এটাকে রাজনীতিকরণ মানে কি তথাকথিত দলীয়করণের জায়গায় করি। পয়েন্টটা হচ্ছে সেই জায়গাটাই। যেমন আমাকে যদি বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমার পজিশন হচ্ছে যে এই জায়গায় যে কাজটা হলো, আমি ওনার কথার সাথে আবার মিলাই, সরকার হোক বা যেই হোক বা আমি হই, যদি আমরা মনে করি যে সড়কে নৈরাজ্য দূর করার জন্য একটা জাগরণ সৃষ্টি হয়েছে, এইটাকে কাজে লাগিয়ে আমরা বিবেচনা করে কথা বলি, সেটাই হওয়া উচিত। রাজনীতি মানে ওটা হচ্ছে, ওটা আমার রাজনীতি, কিন্তু আমার রাজনীতি মানে তথাকথিত ছোট দলীয়করণের মধ্যে সীমাবদ্ধ না, যেটা আমরা অনেক দলকে দেখছি। কারণ সেই জায়গায় তা না, কারণ এই একটা দিক থাকা উচিত। আর একটা দিক, সরকারের দিকটা ভীতি হওয়ার কিছু নেই। তারা যে ভয় পেয়ে গেলাম একটা কিছু হবে তা না, বরঞ্চ আমি মনে করি তাদের জন্য একটা সুযোগ হয়েছে। কারণ আজকে এইখানে যে মাফিয়া তন্ত্রের উপরে যেভাবে নির্ভর করে আছে এই পরিবহন খাত, যেটা স্যারও কিছুটা বললেন, এটা কেনা জানে, সবাই আমরা জানি, এটা পুরো মাফিয়া চক্রের মধ্যে আছে। এইটাকে ভাঙা কিন্তু এত সহজ না। তাহলে সেই সুযোগ কিন্তু আমাদের এই কিশোররা করে দিল, পুরো কিশোররা, কিশোর অভিভাবক এখন সবাই জেগে গেছে, এটা করে দিল। আমি যেমন ধরেন এই আলোচনার মধ্যে একটা আলোচনা খালি তুলি, অনেক আলোচনার মধ্যে বাদ দিলাম। ধরেন যদি সাধারণভাবে কথা ওঠে যে আমরা, ওনারা তথ্য দিচ্ছেন প্রায় 34-35 লাখ গাড়ি, ওনাদের নাকি লাইসেন্স দেওয়া আছে 18 লক্ষের মতো, আর তার মধ্যে ভুয়া লাইসেন্স টাইসেন্স। এই যেমন আমাকে অনেক জিজ্ঞেস করছিলাম, আমি দেখেন এই ব্যাপারে এক্সপার্টিসের সাথে কথা বলে আপনি সমাধান করেন, আমাদের বুয়েটের রিসার্চ আরও অনেক জায়গায় রিসার্চ তারা করবে। কিন্তু আমাকে যদি ব্যক্তিগতভাবে বলেন, আমি তো নিশ্চিত যে কালকে আমাকে যদি বলেন প্রথমে ফিটনেস গাড়ি বন্ধ করে দেওয়া উচিত, এবং এটা ফিটনেস করার জন্য যা যা করা দরকার দিয়ে একটা টাইম ফ্রেম, অল্প সময়ের মধ্যে এটা তুমি করো, বিকল্প পরিবহন ব্যবস্থা করে। লাইসেন্সবিহীনটা আপনি একেবারে ইচ্ছা করলো যে লাইসেন্স নাই কালকে থেকে বন্ধ করো, বা লাইসেন্স থাকলেও আসলে লাইসেন্স না তো, কারণ টাকায় লাইসেন্স, টাকা দিলেও লাইসেন্স, কে না জানে টাকা লাইসেন্স অনেক গভীর আসে। মানে যারা দায়িত্ব পালন করে, গুরুত্বপূর্ণ গাড়ি এখানে থাকবে, আপনি তার ফিটনেস সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। এগুলো আমাদের প্রমাণ করে এটা নতুন করে। আর জিয়া ভাই তো ঘুষের কথা অন্য আলোচনা করলেন, কে না জানে। তাহলে এইখানে আমাকে যদি বলেন, আমাদের ভাবনা, এটা প্রাইমারি ভাবনা বলছি, এটা কোনো চূড়ান্ত না, সেটা হচ্ছে যারা চালাইতে পারে, প্রশিক্ষণ আছে। আপনি ধরেন এখন যদি জরুরিভাবে মনে করেন, আপনি বলেন যে 72 ঘন্টার মধ্যে আমরা জরুরি কিছু
কাজ করব। সেই কাজের মধ্যে যারা গাড়ি চালাইতে পারো আমরা একটা শর্ট তাদেরকে টেস্ট নেব, নিয়ে আমি হয়তো একটা টেম্পোরারি লাইসেন্স দেবো ফর 6 মান্থ। ভাই তার মধ্যে তুমি এই কাজগুলো করে তোমার জায়গায় চলে আসো, এবং এই বিআরটি এক জায়গায় রাখলে চলবে না, এটা ডিসেন্ট্রালাইজ করে দেন, দিয়ে কথার কথা ওনাদের সাথে কথা বলেন, ওনাদের সাথে কথা বলেন, করে কিভাবে ঢাকা শহরে আরো প্রশিক্ষণ কেন্দ্র বানানো যায়, করে আপনি এই ধরনের একটা ম্যাসিভ অ্যাকশনের মধ্যে যেতে হবে। দিয়ে যারা প্রকৃতপক্ষে শ্রমজীবী মানুষকে তো দোষ দিয়ে লাভ নেই, শুধুমাত্র তাদের মানবিক জীবনের মধ্যে এটা নিয়ে এসে তাদেরকে আপনি যথাযথ জায়গায় করেন। আর মালিকের এই জায়গায় অনেক কথা হচ্ছে, মালিককে আজকে এটা খুব এটা ঠান্ডা মাথায় এই জায়গাটা দেখতে হবে। তারা এখানে যে ধরনের মজা পেয়ে গেছে, যে লভ্যাংশ যেভাবে করে ওই যে তথাকথিত লিস্ট সিস্টেমের নামে, সেই টাকা থেকে সরে আনার জন্য তাকে বাধ্য করতে হবে। আইনের কোশ্চেনটা সেই জায়গায় দাঁড়ায়, সেই জায়গায় দাঁড়ায় আইনের কঠোর প্রয়োগ। আইন একটা ভালো আইন করতে হবে, সড়ক নিরাপত্তা আইন। ম্যানেজমেন্টের সমাধান হতে পারে কিনা, যেমন হচ্ছে যে ঢাকা শহর ধরা যাক শাহবাগ থেকে মোহাম্মদপুরে যাবে, এই 10টা মালিকের 10 রকমের গাড়ি যাচ্ছে, সবগুলোকে একটা কালার, 39 নম্বর গাড়ি এখানে চলবে, মাস শেষে হচ্ছে তারা লভ্যাংশ শেয়ার করবে, তাদের তো একটা গাড়ি আরেকটা গাড়িকে এভাবে চেস করা না। আমি শুরুতে বলেছি অবশ্যই ম্যানেজমেন্টের সমস্যা, এইটুকু কেন আমরা পারলে যে খুব সিরিয়াস যে ভাই আমি বলছি না, আমি খালি দৃষ্টিভঙ্গিটা বলে নিই, উনি মাথা যাচ্ছে, মানুষ যাচ্ছে, আপনি করবেন আগে তো এই নীতিমালাটা নিতে হবে, আগে আপনি নীতিমালা এটা করেন। আজকে সরকারের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হোক, ঢাকা শহরে যত গাড়ি আছে ঠিক এই ধরনের নীতিমালায় আসবে, তারপর আপনি ম্যানেজমেন্টের কোশ্চেন তোলেন। জি প্লিজ। না, আমি ওটাই বলছি যে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা এই যে সিরিয়াসলি অ্যাড্রেস করি না, হ্যাঁ সিরিয়াসলি এগুলো চিন্তাই করি, সহজ সমাধান কি? আমি বহুবার বলছি, কিন্তু দেখেন আপনি এই ঈদের সময় আপনি যে লঞ্চে করে যেভাবে মানুষ যায়, একটা দুর্ঘটনা ঘটলে পরেই কিন্তু তখন এটা কিন্তু আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, যেভাবে তাদেরকে ওঠানো হয় স্পিড বোট দিয়ে, যেখানে পার করে কিংবা রেলগাড়ি ছাদে যেভাবে যাওয়া হয়, জাকাতের চাকা নিয়ে মানুষ মরে যাচ্ছে, অজস্র ঘটনা। কিন্তু কতবার আমরা চিন্তা করেছি সিরিয়াসলি যে এটা ঘটনা হয়, আলোচনা করি, ভুলে যাই, পরের বার ঘটনার জন্য আমরা অপেক্ষা করি। এবং এটা একটা ভিসা সাইকেল তৈরি হয়েছে, যেটা আমরা বলছি যে উপনিবেশিক রাষ্ট্রের সমস্ত অবস্থাংশ এর মধ্যে উপস্থিত আছে, এবং এই যে মিলিটারি শাসকরা যেভাবে ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে, এটা ডেফিনেটলি ঐতিহাসিকভাবে কারণ যে এই জিনিসগুলো তো একদিনে তৈরি হয়নি, কিন্তু যেহেতু আমার পোস্ট কলোনিয়াল স্টেট অনেকগুলো ছিল, তারা কিন্তু ওভারকাম করেছে, আমরা কেন পারি নাই, সেই হ্যাংওভার থেকে আমরা কেন বের হতে পারিনি। এই কথাটি অনেকবার বলেছি যে আমরা কিন্তু একটা ট্রানজিশন ফেসের মধ্যে আছি। এই ট্রানজিশন মানে আপনার কোনো না কোনো জায়গার থেকে তো আপনার এটা উত্তরণ ঘটানোর ইয়েটা কি, আপনার তো কোনো একটা আমি আসবো আবার আপনার কাছে ডক্টর আতাউর রহমান, যদি বলেন এই যে এটা উত্তর উপনিবেশ রাষ্ট্রের যে সমস্যাগুলো সবগুলো আছে, বিকৃতি এবং বিকৃতি পুঁজিবাদের সমস্যা, সেগুলো আমাদের আছে, তো অনেক স্টেট কিন্তু এগুলো অতিক্রমও করে গেছে, আমরা কেন পাচ্ছি না আসলে? না, একটা হলো যে টু বি ক্রিটিক, আমরা জাতি হিসেবে আমরা, আমার কাছে মনে হয় আমরা ভেরি ফ্রিভোলাস নেশন। এই যে মানে যেগুলো কোনো কাজের জিনিস না, এগুলো নিয়ে আমরা বেশি বিতর্ক করি। যেমন 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 ধরেন রাজনীতির ক্ষেত্রে দেখেন, রাজনীতি কাজের জিনিস না, দুই দল না, রাজনীতি খুবই কাজের জিনিস, কিন্তু আমরা ফ্রিভোলাস কতগুলো ন্যারেটিভ তৈরি করছি, যে বিএনপি আওয়ামী লীগ, বিএনপি আওয়ামী লীগ, জামাত, এই যে এগুলো এই চক্করের মধ্যে যে আমরা পড়ে গেছি, হ্যাঁ, এই যে সুইং, একবার এদিকে বলছে একবার ওদিকে বলছে, শব্দ সেরকম, এর একটা দোষারোপ এবং একটা ফ্রিভোলাসনেস, একই কথা একই রকম। আপনি যদি এই সমস্ত লিডার, আমাদের বাংলাদেশের লিডারদের কথা শুনে, রাষ্ট্র নিয়ে বড়গুলো ভীষণ তাদের দেখা যায় না, রাষ্ট্র তো দূরের কথা, রাষ্ট্র তো নাই, এই যে জেনারেশন, যে এই যে ইয়াঙ্গার জেনারেশন, তারা কোথায় যাচ্ছে সেটাও তো চিন্তা করছে না। লুক অ্যাট এডুকেশন, কোথায় নিয়ে গেছেন আমরা তো নিজেরাই দেখছি। তো সুতরাং এই জিনিসগুলো তো দেখতে হবে। তারপরে ওরা বলছে আমরা তো রাস্তাই নিরাপদ নাই, এডুকেশন কি হবে, সেই এখন তো ফিজিক্যাল ইটি হ্যান্ডিক্যাপ। তো সুতরাং আমি মনে করি যে আমাদের রাজনৈতিক দর্শনটা, বা এই যে বলে যে আমাদের আয়নার মধ্যে কি দেখছি, রাষ্ট্র তো একটা আয়নাই, সমাজ তো একটা প্রতিবিম্বই, আমরা নিজেদেরকে দেখি। সুতরাং সেখানে আমরা দেখছি যে আমরা সবাই যার যার স্বার্থের জন্য যেভাবে হোক ক্ষমতা, অর্থ আমরা নিয়ে ব্যাস ভাগাভাগি করে নিচ্ছি। এটা যারা বুঝতেছে সবাই, এই উন্নয়নের নামে বা উন্নয়নের কথা বলে আমরা এগুলো করছি, ক্রেভিং ফর মানি, ক্রেভিং ফর মানি। এবং এই যে কর্পোরেট, এবং কোনো দেশের জন্য, আমি জাপানে তো বহুদিন ছিলাম, আমেরিকায় ছিলাম, দেখেন জাপানে কি একটা লাইসেন্স নিতে হলে 4,000 to $5,000 লাগে, তার মানে 4-5 লাখ টাকা লাগবে।
আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমার 3 টাইমস আমার লাইসেন্সের জন্য, ড্রাইভিং লাইসেন্সের জন্য 3 বার পরীক্ষা দিয়ে 2 বার ফেল করেছি, 3rd টাইম আমি লাইসেন্স পেয়েছি। সহজ ব্যাপার না। কানাডাতে ওটা কানাডা, জাপান তো আরো বেশি, সিঙ্গাপুর, জাপান, আপনি যেগুলো কনজেস্টেড সিটি সেইখানে লাইসেন্স প্রদান। সিঙ্গাপুরের সড়ক দুর্ঘটনা হার হচ্ছে 1%, ওরা বলছে আমরা জেরোতে নামিয়ে আনবো। এক্স্যাক্টলি, তার মানে কি, মানে ট্রাফিক সিস্টেম ভালো করলে, গাড়ি ঠিক থাকলে, সড়ক গাড়ি তো মানলে, প্রচুর। এটা কোনো নিয়তি না, কিচ্ছু না। এটা যে হত্যা এবং প্ল্যান করলে এটাকে নামিয়ে আনা সম্ভব। তো সুতরাং আপনি বাঙালি, আমরা যে বাংলাদেশের চরিত্রটা কোথায় দেখবে মানুষ যখন নামে এয়ারপোর্ট থেকে রাস্তায়, বলে এইটা বাংলাদেশ, যে যেরকম পারে যেভাবে পারে সব রাস্তার মধ্যে সব আইসে জট বেঁধে বসে রয়েছে। দ্যাট শোজ আওয়ার মাইন্ড, আওয়ার সাইকি, আওয়ার কালচার। এই জিনিসটা থেকে তো আমাদের উত্তরণ করতে হবে। জি, অনেক ধন্যবাদ। এ নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, এই পর্যায়ে নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম সড়কে নৈরাজ্য, কারণ ও করণীয়। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্রে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। কথা বলছিলাম সড়কে নৈরাজ্য, কারণ ও করণীয়। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে ডক্টর রহমান আপনি শেষ করতে পারেননি। করণীয় কি আসলে? এইভাবে কি চলবে? এটাই কি আমাদের নিয়তি? না, এভাবে চলবে না। কারণ আমরা যে স্বপ্ন দেখছি, কি স্বপ্ন দেখছেন? বিশেষ করে এই সরকারও যে সমস্ত অ্যাম্বিশাস প্ল্যান আমরা দেখছি, যে এই যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করতে যাচ্ছে, বিভিন্ন ইনভেস্টমেন্ট আমরা অ্যাট্রাক্ট করার চেষ্টা করছি এবং দেশকে আরও উপরে নিয়ে যাচ্ছি, কিন্তু ঘরেই তো নড়তে পারছি না। ইউসি, ঘরে যে এই যে জামজট, ইউসি, তাতে করে তো কেউ আসবে না। সুতরাং আমি যেটা এনশিওর, এসেই যখন দেখে এই শহরে রিক্সা চলে, তখনই তো বোঝা যায় প্রোডাক্টিভিটি। রিক্সা চলে এবং এখানে এই এক মাইল যেতে 5 মাইল চলে। এটা তো মানে মানুষকে টেনে এই ডিহিউম্যানাইজ না রিক্সাটা, ডিহিউম্যানাইজ পুনর্বাসন করেন, কিন্তু রিক্সা তো চলতে পারে না। পৃথিবীর কোন রাজধানীতে কোন রিক্সা চলে না, কারণ এখন টেকনোলজি মানুষকে টানতে পারে না। টেকনোলজি ফাস্টার হলে হবে না, টেকনোলজির সঙ্গে ডেলিভারিও দিতে হবে। এক্স্যাক্টলি, ইউ হ্যাভ টু মুভ ফাস্ট। সুতরাং এটা একটা, আমি মনে করি, যেমন আমি একটা কথা বলি শুধু, যে পৃথিবীর অন্যান্য দেশে যেমন এটা ডিফিকাল্ট, কারণ আমি যেটা বলছি যে ইন্টারেস্ট বা স্বার্থ এমনভাবে, একটা হলো স্বার্থ, একটা হলো রাজনীতি। যেমন এখন কোনো এই সরকারের পক্ষে এই যে নির্বাচনের আগে শক্ত সিদ্ধান্ত নেওয়া কঠিন, কারণ এত স্টেক হোল্ডার্স এইখানে, তাদেরকে বিরূপ প্রতিক্রিয়া করে নতুনভাবে, কিন্তু একটা জিনিস, জনগণ খুশি হবে। জনগণ তো বড় স্টেক জনগণের, সেই জনগণ তো, জনগণের প্রতি বিশ্বাসটা যদি সরকারের না থাকে তাহলে তো করবে না। সুতরাং তারা যদি মনে করে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে বা রাষ্ট্রের কল্যাণে, ক্ষুদ্র গোষ্ঠীকে বিরূপ করার জন্যই তো জন্য হলেও আমরা কিছু কিছু এই ধরনের জিনিস নিতে হবে। হ্যাঁ, এটা একটা হতে পারে। সেরকম এনলাইটেন্ড ওয়েতে যদি সরকার চিন্তা করে, আমি মনে করি, যেমন আমি দেখেন আমেরিকার মতো দেশ, গান ল সবচেয়ে তো খারাপ। আমেরিকায় সবচেয়ে বেশি লোক মারা যায় এই যে গান, এবং গান কন্ট্রোল করতে পারছে না। কেন? বিকজ ইটস এ ভেস্টেড ইন্টারেস্ট, ইউসি। কারণ এত বেশি টাকা, ইউসি, এই গানের বিক্রি করে মানুষের কাছে দিয়ে দিচ্ছে ফ্রি। এটা হলে কি হইতো? তো বাংলাদেশের রোডটা ফ্রি, যে যেখানে ইচ্ছে রোডে উইদাউট পারমিট। সুতরাং এইখানে গান কন্ট্রোল। ধন্যবাদ। প্রিন্স ভাই যদি বলেন করণীয় একটু যদি বলেন, একটা নতুন আইন হচ্ছে, আপনি জানেন। হ্যাঁ, প্রথমত হচ্ছে, আমি ওই স্যারের কথা ধরে বলি, আসলে এই যে ভেস্টেড ইন্টারেস্ট, মাফিয়াতন্ত্র, এটা ভাঙা ছাড়া পারবেন না। এক, আর করণীয়র মধ্যে আমি দুইটা জায়গা মনে করি, একটা হচ্ছে আপনার লং টার্ম আর একটা শর্ট টার্ম। খালি আমি মনে করে দিই, পয়েন্টটা বলি, আমি সড়কের উপরে যাতায়াত নির্ভরতা রেখে আপনি এই সংকট দূর করতে পারবেন না। আমার অল্টারনেট রেল এবং নৌপথেরটা ভাবতে হবে। আজকে আলোচনার বিষয় না, আমি যাচ্ছি না। আমি মনে করি এখন যে সিচুয়েশন চলেছে, 1 নম্বর কাজ হচ্ছে, দেখুন আগের পার্টে আলোচনা করেছে, আরও একটু স্পেসিফিক করলে বলা যায় যে আমাদের যিনি মন্ত্রী, তিনি একাধারে মন্ত্রী, তিনি নৌমন্ত্রী, কিন্তু দায়িত্ব পালন করেন সড়ক পরিবহনের প্রেসিডেন্ট। আর যিনি সড়ক মালিক সমিতির প্রেসিডেন্ট, তিনি আবার সমবায় মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। তো এখন এইখানে এই দুইটা তো একসাথে চলেই না।
একটা তো নৌমন্ত্রীর ক্ষেত্রে বলা হচ্ছে তিনি যেহেতু একটা লিগ্যাল নোটিশও তাকে পাঠানো হয়েছে, সড়কে যে এটা সাংবিধানিকভাবে সাংঘর্ষিক বলা আচ্ছা হচ্ছে। ওটা আইনের আবার বিষয়। টিআইবি বলেছে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমি আসছি এখানে যে আমি বুঝি যে এইখানে শুধুমাত্র আমি তো ওটা তো বললামই, তারপর আরেকটা দাঁড়াচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি সড়কে যারা হত্যাকারী তাদের প্রশ্রয়দাতা উনি, সুতরাং ওনাদেরকে রেখে এই সমাধান কখনোই সম্ভব হবে না। আর কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনি আবারও বললেন, এটা টিআইবি বলেছে, আমরাও বলছি এই জায়গাটা সম্ভবই না। সুতরাং সেইখানে আগে দৃষ্টান্তমূলক ব্যবস্থা ওনাকে একটা না একটা ছাড়তেই হবে, ছাড়াইতে হবে, না ছাড়লে সরকারের দায়িত্ব ওনাকে অপসারণ করার দায়িত্ব নিতে হবে, নাম্বার 1 কথা। নাম্বার 2 হচ্ছে এইটাই যে আইনের প্রয়োগের কথা যেটা বলা হলো, সে ব্যাপারে নতুন একটা আইন হচ্ছে শুনলাম হচ্ছে, কিন্তু সেই জায়গায় প্রধান বিরোধটা কোথায়? আইনটা হচ্ছে সড়ক কি বলে পরিবহন আইন, হয় সড়ক পরিবহন আইন, এটা তো সড়ক নিরাপত্তা আইন। আপনি নামের মধ্যেই তো সংকট, তাহলে সড়ক নিরাপত্তা আইন, এবং সেটা একটু সবার সাথে কথা বলে আমি সেখানে মালিক শ্রমিক জনগণ সবার প্রতিনিধি সহ আইনের জায়গাটা এটা করতে পারে, মানে করার পক্ষে যে এই জায়গাটা করতে হবে। আপনাকে ফিটনেসবিহীন গাড়ি পরিষ্কার ভাষায় বলতে হবে এটাকে বাতিল, তো বাতিল উইদাউট মানে ফিটনেসের এটা চলবে না। এখন ধরেন রাষ্ট্রের প্রধান থেকে যদি আপনি কথা বলেন যে কষ্ট করে বসতে হবে, হাত বাইরে রাখা যাবে না, নিজে এগুলো করো মুখ করো, তাইলে ওই যে আপনি ওদেরকে ইন্টারেস্ট রক্ষা করলেন সেটা বাতিল করতে হবে। অবশ্যই প্রশিক্ষিত ড্রাইভার ছাড়া চলবে না, এবং তাদেরকে মানবিক জীবন দিতে হবে, তাদেরকে আনতে হবে। এই আলোচনাগুলো আগে করেছি, আমি আর যাচ্ছি না, সেই জায়গাটা করতে হবে। আরেকটা হচ্ছে এখানে নিরাপদ সড়ক এবং সুষ্ঠু পরিবহন ব্যবস্থা। নিরাপদ সড়কের আমি বললাম যে লং টার্ম সলিউশন, আপনি সড়কের এই যে এই সমস্ত ঝামেলাবিহীন সড়ক, বাংলাদেশের সড়কের খরচ পৃথিবীর সবথেকে বেশি, কিন্তু এই সড়কে 6 মাস পরে এটা উপরে একেবারে চলে যায়, এবং চলাচল অযোগ্য হয়ে যায়। বিশেষ করে এই যে বর্ষার সময়, ঈদের সময় ওইটা আরেকটা মজা পেয়ে যায়, তখন কয়েকশো কোটি টাকা, সবচেয়ে বড় দুর্নীতি এখানে, এবং কয়েকশো কোটি টাকা বরাদ্দ তখন হয় কারণ দ্রুত সবাই দেখে, কয়দিন পরে এটা উঠে যায়, আর কিছু দেখেন, অর্থাৎ দুর্নীতিগ্রস্ত জায়গা। আপনাকে এখানে সুষ্ঠু ওই যে ব্যবস্থা থেকে শুরু করে আপনাদের হাইওয়ে, এগুলো অনেক আলোচনা, আমি ছোট করে সবাই নাই বলে বলছি না, সেটা যেমন করতে হবে, একই সাথে সুষ্ঠু পরিবহন ব্যবস্থা। পরিবহন ব্যবস্থার কথা আগে যেটা বলছি আবার আমরা রিপিট করি, যে আলোচনা আমাদের অন্যদের মধ্যে আসলো, আপনি ঢাকা শহরকে ধরেন একটা মডেল করেন, সেই মডেলে হচ্ছে যে কথা আপনি বলেছেন যে এইটা হবে, যেটা কিছুটা আমাদের প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব করার চেষ্টা করেছিলেন, অনেকখানি চেঞ্জ করেছিল না, আমাদের বিআরটিসি সেটাকে আপনি জানেন লিস্ট দেওয়া হয়েছে, এবং এটা শ্বেতপত্র প্রকাশ হলে দেখবেন যে এটা অন্য রকমের ঘটনা ঘটে গেছে, যে দুর্নীতির নতুন উপাখ্যান ঘটে গেছে। সেই জায়গাটাকে আপনি বিআরটিসিকে পর্যাপ্ত কাজে লাগান, এবং ব্যক্তি মালিকানায় যারা এখানে আসবে তাদেরকে নিয়ম নীতি মেনে অন চ্যানেলের আন্ডারে আসতে হবে, এবং এইখানে পরিবহন যারা শ্রমিক থাকবে তারা এইখানে হবে পেইড, তাদের মান্থলি বেতন দিয়ে করবেন, এই ধরনের কোনো প্রতিযোগিতা থাকবে না, তারা প্যাসেঞ্জারের দিকে নজর দেবে না, দেবে হচ্ছে রাস্তা এবং সুষ্ঠু পরিবহনের দিকে, এই একটা। আর অবশ্যই ঢাকা শহরে যে এত কোটি মানুষ, তার যে যাতায়াত, রোড ক্রসিং, অন্যান্য যে বিষয়গুলো আছে সেটাকে আপনার ঢেলে সাজাতে হবে। এবং 2000 সম্ভবত 8-এ আমরা যেটা করেছিলাম, ওই যে কৌশলগত যে এখানকার যে যাতায়াত ব্যবস্থা, সেটাকে তো আমরা পরিত্যাগ করেছি, ওইটাকে তুলে আনতে হবে। আমাদের বুয়েটের শিক্ষক সংসদের যে সমস্ত পর্যবেক্ষণ আছে, এই পর্যবেক্ষণগুলোকে আরো গভীর আলোচনার মধ্যে করতে হবে। আমার শেষ পয়েন্ট হচ্ছে, আপনি এগুলো নজরদারির জন্য, এখন তো আমার বলতে ইচ্ছে করছে, এই যে কিশোর বাহিনীকে যে দেখলাম, কিশোর বাহিনী সহ প্রতি মুহূর্তে এই কাজ হচ্ছে কিনা, এই ধরনের একটা নাগরিক আপনি তদারকি সংস্থা গড়ে তোলার ক্ষেত্রে আমার মনে হয় ভাবা যেতে পারে। ভাই যদি বলেন, আমি কিন্তু আমরা কিশোরদেরকে মনিটরিং এ রাখাটা আমার কাছে আমি ভালো কিশোর বলছি না, প্রস্তাব, আমি নাগরিক মনিটরিং, ওদেরকে স্কুলে যেতে হবে, নাগরিক মনিটরিং, আমি একটা জিনিস বলি, আমি কিন্তু বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি রাষ্ট্র নিয়ে খুব আশাবাদী। আশাবাদের ভিত্তি, আমি আশাবাদের ভিত্তি হচ্ছে যে এই সমাজ ব্যবস্থার মধ্যে, আমি আপনার প্রথমে যেটা বলেছি, এত সমস্ত এলিমেন্ট আছে, যেটাকে আপনি আমাকে বললেন রাতারাতি, প্রত্যেকটা টক শোতে আপনি দেখবেন প্রতিদিন লোকজন বলছে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, বাট থিংস আর নট দ্যাট ইজি বিকজ অফ ইউর হিস্টোরিক্যাল লিগেসিস। আপনি যে আপনার কাঠামোর মধ্যে সামন্ততান্ত্রিক এলিমেন্ট আছে, উপনিবেশিক এলিমেন্ট আছে, একেবারে আগলি পুঁজিবাদী এলিমেন্ট আছে, এবং তার মধ্যে প্রিন্স ভাইরা যারা মানবিক এলিমেন্ট নিয়ে কাজ করে, সেই ধরনের মানুষও নিজেকে, যেমন বিপাশা আমরা রাজশাহীতে দেখলাম, তাই না, বরিশালে যেই মেয়রকে দেখছি, মানে এই সব কিছুর মধ্যে আপনি চাইলেই এখানে সব মিসম্যানেজমেন্টের দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আছে। তো সেই জায়গায় আমি বলবো যে এই যে ধরনের মুভমেন্টটা হয়েছে, এই মুভমেন্টটার আপনি খেয়াল করে দেখেন যে এই মুভমেন্ট, এই ধরনের একটা প্রেশার গ্রুপকে কিন্তু জিয়ে রাখতে হবে, কিন্তু তাদেরকে ইউজ করে যদি আবার এখান থেকে ফায়দা লুটতে চায়, তাহলে যেমন করে আমরা দেখেছি যে গণজাগরণ মঞ্চ একটা ঐতিহাসিক শক্তি হয়ে থাকতে পারত, কিংবা আমরা কোটা আন্দোলনের যে বিধ্বংসী রূপ দেখেছি, যে একেবারে ভাঙচুর এবং খুবই নৈরাজ্যকর, এবং এখানে
এই মুভমেন্টের মধ্যে আমি সেই জিনিস দেখতে পাচ্ছি যে ফেসবুকের মধ্যে যে জঘন্য ভাষা এবং একটা দেখলাম চারিদিকে ভাইরাল করে দেওয়া হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রীরা মানে 10টি বস্তির থেকে মানুষ নিয়ে সেখানে তৈরি করবে, এই সমস্ত জিনিস মানে প্রোপাগান্ডা আমরা যেটা বলছি। তো আলটিমেটলি আমি বলছি প্রিন্স ভাইদের জন্য আমি বলছি যারা এই মানবিক চর্চা করেন, যারা সাধারণ মানুষের কথা চিন্তা করেন, এখন যদি আপনি একটা মুভমেন্ট দেখেই মনে করেন যে আমি সমাজতন্ত্র কায়েম হয়ে যাবে, আমাদের এই ধরনের রাজনৈতিক শক্তি আছে যারা এই উস্কানি দেয়, আমি একদম স্পষ্টভাবে বলছি এক রাইটিস্ট এবং লেফটিস্ট কিন্তু কোনো পার্থক্য আপনি দেখবেন না। আপনি এই ধরনের মুভমেন্টের পেছনে আপনি সবসময়, এটা হয়তো যারা রেটোরিকলি বলা শুরু করেছেন মনে হয় যে এটা খুবই পার্টিজান হয়ে যায় যে জামাত শিবির, কিন্তু তারা খুবই অর্গানাইজ গ্রুপ বলে তারা কিন্তু এই জিনিসগুলোকে, আপনি যে ভাষা কিছু কিছু প্ল্যাকার্ডে আমাদের এই ছোট ছোট কোমলমতি শিশুদের এত সুন্দর একটা আন্দোলন করে সেটাকে কিন্তু একেবারে নিঃশেষ করে দেওয়ার মতো অবস্থা। আমি যেটা বলছি যে এই সোশ্যাল মুভমেন্টের পৃথিবীতে এর বাইরে কোনো বিকল্পই নেই। এবং এই জায়গার থেকে আমি যেটা বলছিলাম যে আপনি খারাপ হতে পারে 111-এর যে এসেন্স আছে সেখানকার এসেন্স আপনি যদি কিছু, যেমন আমি বলছি আপনাকে সমাজকে ভালো করতে হলে যে ট্যাক্সের যে বিষয়টি এসছে এখন আপনি দেখেন, এখানে যদি আপনি কঠোর হন এটা কিন্তু সোসাইটির জন্য মঙ্গলদায়ক। আপনি এই জিনিসগুলো মাননীয় প্রধানমন্ত্রীকে, আমি তো বলবো যে এই বাচ্চাদেরকে উনি তার গণভবনে এনে মিষ্টি মুখ করান এবং মিষ্টি মুখ করিয়ে তিনি এইদেরকে অনুপ্রাণিত করুন এবং একই সাথে উনি এই যে ঘটনাগুলো আছে ফিটনেস, আপনার চালকদের যে মৃত্যু সার্টিফিকেট দেওয়ার অবস্থা, ভিসা সাইকেল যে বিআরটি এর মতো প্রতিষ্ঠান, এবং এই যে একটা মাফিয়া চক্র জায়গা দখল করে আছে, আমি এই জন্য এই কথাটি বলছি উইথ ডিউ রেসপেক্ট, বাংলাদেশে আমি কিন্তু এখন শেখ হাসিনা ছাড়া কোনো অল্টারনেটিভ লিডার দেখি না, টু বি ভেরি অনেস্ট, যে একটা স্টিয়ারিং ধরে যে সামনে নিয়ে যেতে পারে, এটি হচ্ছে রিয়ালিটি। ডক্টর আতাউর রহমান বলেন যে শেখ হাসিনার বিকল্প কোনো ভালো সরকার তিনি দেখতে পাচ্ছেন, আপনার কি মনে হয়? সেটা আমি জনগণের কাছে ছেড়ে দিতে চাই, কারণ ওটার দায়িত্ব শুধু আমার একার না। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে শেখ হাসিনা অনেক ভালো কাজ করেছেন, আবার ওনার অনেক প্রায়োরিটি ডিস্টোর্টেড, সেখানে প্রায়োরিটি ঠিক হয় নাই। কেননা যেমন একটা প্রায়োরিটি আমি বলি, যেমন উনি বলছিলেন যে প্রথম যখন ইলেকশন এজেন্ডা ছিল যে যানজট মুক্ত ঢাকা শহর, সেটা কিন্তু হয় নাই। সুতরাং এটা কিন্তু এই 10 বছরেও হয় নাই। সুতরাং এই নিউ জেনারেশন তারা তো দেখছে যানজট বেড়েছে 10 বছরে, এবং আমি নেক্সট 10 ইয়ার্সে যখন দেখবো, নেক্সট 10 ইয়ার 2041-এ ঢাকা শহর এই যে অবস্থা হবে, আপনি যদি এখানে একটা সমস্যা, মানুষ সবকিছু শেখ হাসিনার কাছেই দেখতে চায়। তিনি যুদ্ধাপরাধীদের বিচার করছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করছেন, এই যে লিগেসি তাকে করতে হচ্ছে। আপনি পাশাপাশি আমি তো বলি যে বিএনপি এই যে তার যে ক্ষমতায় যাওয়ার জন্যেও তার যে একটা শক্তিশালী এবং তার যে একটা শক্তিশালী তার একটা সাপোর্ট বেস আছে, এটাকে ইউজ করে এই সময়ের দাবি মানুষ কিভাবে ভাবছে, তারা কি সেই ধরনের কোনো চিন্তা ভাবনা? আমি ওটা বলছি যে কিন্তু ইয়েস, আপনি ঠিকই বলছেন যে কারণ দীর্ঘ এককভাবে বা নিরবিচ্ছিন্নভাবে 10 বছরের শাসনের পরে এটা একটা মানুষের ট্রেন্ড থাকে যে শেখ হাসিনা এগুলো করবে, বা এই সরকার যদি আবার আসে নতুন এজেন্ডা কি হবে এবং কাদের দিয়ে সেগুলো করবে, এটা তো একটা আছে। আর সেই সঙ্গে আমি বলবো যে যারা আরেকটা দল বা অন্যান্য দল, তাদেরকেও এখন নিউ এজেন্ডা ধরিয়ে দিতে হবে, কারণ নির্বাচন তো আমাদের করতে হবে। এবং সেখানে এই যে রিফর্মসগুলো, এই যে সংস্কারগুলো, একটা প্রধান সংস্কার আমি বললাম যে এই যে রাস্তার সংস্কার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটি ইকোনমিকে যদি, এবং আমার ন্যাশনাল ভাইটালিটি, ইয়াঙ্গার জেনারেশনের যদি জীবন নতুনভাবে করতে হয়, এই যে কার্বন ডাইঅক্সাইড আমরা খাচ্ছি, এই যে এত, সুতরাং এই যে যানজটে যে জ্বালানি, এগুলোকে আমাদের সিরিয়াসলি অ্যাড্রেস করতে হবে। কথা বলবার জন্য প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং নিউজ 24-এর সঙ্গেই থাকুন।